আসসালামু আলাইকুম। গত ভিডিওগুলোতে আমরা সালোক সংশ্লেষণ নিয়ে বেশ কয়েকটা টপিক করেছি। এখন আমরা পড়ব সালোক সংশ্লেষণে ক্লোরোপ্লাস্টের ভূমিকা। তো ফার্স্টে আমরা যদি একটু ক্লোরোপ্লাস্টের গঠনটা দেখি, ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা দ্বিস্তরীয় অঙ্গাণু। এখানে দুইটা স্তর আছে, দেখো এটা হচ্ছে একটা স্তর এবং এই যে এটা আরেকটা স্তর। তাহলে ক্লোরোপ্লাস্ট হচ্ছে দ্বিস্তরী একটা অঙ্গাণু, যেটা শুধুমাত্র উদ্ভিদে দেখা যায়। এবং এই ক্লোরোপ্লাস্টের ভেতরে কি আছে দেখো, এই ক্লোরোপ্লাস্টের ভেতরে এই যে তরল যে পদার্থটা বা তরল যে অংশটা, এই অংশটাকে বলা হয় স্ট্রোমা। এই অংশটাকে বলা হয় ভাইয়া, এটা হচ্ছে স্ট্রোমা। এবং এই জায়গাটাতে খেয়াল করে দেখো ভাইয়া, এইখানে এই যে গোলাকার যে অংশগুলা, এখানে গোলাকার যে অংশগুলা তোমরা নিশ্চয়ই 1 টাকার কয়েন দেখছো। 1 টাকার কয়েন ছোটবেলাতে তোমরা একটার পর একটা নিশ্চয়ই সাজাইছো, সাজায় একটা টাওয়ারের মতো তৈরি করছো। তো এই যে 1 টাকার কয়েন অনেকগুলা সাজাইলে একটা টাওয়ারের মতো হয়ে যাচ্ছে, এইরকম একটা গঠন কল্পনা করো। এখানে একটা 1 টাকার কয়েনকে আমি বলবো থাইলাকয়েড। ঠিক আছে, ধরে নাও এটাই হচ্ছে 1 টাকার একটা কয়েন এবং এটাই হচ্ছে থাইলাকয়েড। এটা হচ্ছে থাইলাকয়েড। আচ্ছা, আর এই 1 টাকার কয়েন মিলে দেখো তো একটা টাওয়ারের মতো গঠন তৈরি করতেছে। এই যে সবগুলো 1 টাকার কয়েন বা সবগুলা থাইলাকয়েড মিলে এক টাওয়ারের মতো গঠন তৈরি করলো, এই গঠনটাকে বলা হয় গ্রানা। এই গঠনটাকে বলা হয় গ্রানাম। নামটা একটু খেয়াল করে দেখো, নামের শেষ অংশে আছে আম। তো মনে রাখো, বায়োলজিতে যদি কখনো দেখো নামের শেষ অংশেও আম আছে, এই আম শব্দের অর্থ কিন্তু একবচন। ওকে, সো এটা হচ্ছে একবচন। শুধুমাত্র এই একটাকে আমরা বলবো গ্রানাম। বইয়ে আরো একটা ওয়ার্ড আছে গ্রানা। গ্রানাম না বলে বইয়ে আরেকটা ওয়ার্ড আছে গ্রানা। যখন এই সবগুলাকে একসাথে আমি বলবো তখন সেটা হয়ে যাবে গ্রানা। তার মানে কি, এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম। তাহলে সবগুলাকে একত্রে বললে সেটাকে আমরা বলবো গ্রানা। বুঝতে পেরেছো আশা করি। তো সালোক সংশ্লেষণটা আসলে কোথায় হয়? সালোক সংশ্লেষণ এই ক্লোরোপ্লাস্টের দুইটা জায়গায় তো হয়। তো ক্লোরোপ্লাস্টের এই যে এই অংশটুকু, অর্থাৎ এই যে এটা কি, এই অংশটুকু, এটাকে বলা হচ্ছে থাইলাকয়েড। এই থাইলাকয়েডে সালোক সংশ্লেষণের যে পর্যায়টা হয় সেটা হচ্ছে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়। আলোক পর্যায়। আর সালোক সংশ্লেষণ এর অন্ধকার পর্যায়টা হয় এই যে স্ট্রমাতে। তাহলে স্ট্রমাতে হয় সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়। তাহলে যারা গত ভিডিওটা দেখো নাই, সালোক সংশ্লেষণ নিয়ে টোটালি খুব ডিটেইলসে আলোচনা করেছি। সেইখানে এই যে আলোক পর্যায়ে কি ঘটে, অন্ধকার পর্যায়ে কি ঘটে, সেই সব বিষয় নিয়ে আলোচনা করেছি। তো অবশ্যই সেই ভিডিওটা দেখো, তাহলে এই ভিডিওটা এমনিতেই বুঝতে পারবা। ওকে, সো অন্ধকার পর্যায়, অন্ধকার পর্যায় সেটা হতে স্ট্রমায়। তাহলে অন্ধকার পর্যায়ে কি ঘটে আমরা নিশ্চয়ই আগেও দেখেছি, অন্ধকার পর্যায়ে বিজারণ ঘটে, এটা আমরা জানি। অন্ধকার পর্যায়ে ঘটে বিজারণ। এবং অন্ধকার পর্যায়ে কি তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হয়। আর আলোক পর্যায়ে ঘটে জারণ। এবং এর আগেও আমরা দেখেছি আলোক পর্যায়ে জারণ হয়ে কি হয়, জারণ হয়ে পানি থেকে অক্সিজেন তৈরি হয়। আচ্ছা, তাহলে দেখো এই যে এই ক্লোরোপ্লাস্টটাই আমি আবার একটু বড় করে আঁকাইছি এবং এইখানে শুধুমাত্র থাইলাকয়েড, এই যে 3টা থাইলাকয়েড দেখাইছি। তো থাইলাকয়েডের ভেতরে অনেক কিছু থাকে, যেমন ক্লোরোফিল। ক্লোরোফিলের নাম শুনছো, এই ক্লোরোফিলটা থাইলাকয়েডের মেমব্রেনে, এই যে এই মেমব্রেন গুলাতে এইভাবে থাকে, এই যে এই মেমব্রেন গুলাতে এইভাবে থাকে। ঠিক আছে, এছাড়াও ক্লোরোফিল এ আছে, ক্লোরোফিল বি, এছাড়া আরো যে রঞ্জক পদার্থগুলা, জ্যান্থোফিল, হ্যাঁ, ক্যারোটিন। অর্থাৎ সালোক সংশ্লেষণ হওয়ার জন্য যা যা উপাদান দরকার সবকিছু এই থাইলাকয়েডের যে মেমব্রেনটা, এই থাইলাকয়েডের মেমব্রেনে সাজানো অবস্থায় থাকে। এই থাইলাকয়েডের মেমব্রেনে সেই জিনিসগুলা সাজানো অবস্থায় থাকে। এবং এইখানে এই যে এই জিনিসগুলা মিলে একটা ফটো সিস্টেম তৈরি হয়। এই যে এখানে যা যা প্রয়োজন সালোক সংশ্লেষণের জন্য, যা যা প্রয়োজন সবকিছু মিলে একটা ফটো সিস্টেম তৈরি হয়। ফটো সিস্টেম কি? ফটো সিস্টেম হচ্ছে যে সিস্টেমে সালোক সংশ্লেষণ হয়। আচ্ছা, এত কিছু জানতে হবে না এখন, জাস্ট মনে রাখো
এই যে থাইলাকয়েড মেমব্রেনে সালোক সংশ্লেষণ হওয়ার জন্য যা যা উপাদান দরকার সেই জিনিসগুলো সাজানো অবস্থায় থাকে। তো সূর্যের আলো, ধরে নাও এটা হচ্ছে সূর্যের আলো, সূর্যের আলোটা যখন পাতার উপরে পড়ে তাহলে পাতার ভেতরে কি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, এবং এই ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনেই যখন সূর্যের আলোটা পড়ে সেই সময়ে বেশ কয়েকটা চক্রীয় ফসফোরাইলেশন ঘটে। হ্যাঁ, ইটিএস এর মাধ্যমে ইলেকট্রন প্রবাহ হয়, তো সেইগুলো এখন জানতে হবে না, জাস্ট মনে রাখো সূর্যের আলোটা যখন পড়ে সেই সময়ে যে ঘটনাটা ঘটে সেই সময়ে এই যে এডিপি আছে, এডিপির সাথে একটা ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। ওকে, এবং আরো একটা জিনিস তৈরি হয়, এনএডিপিএইচ তৈরি হয়। এছাড়াও আমরা সালোক সংশ্লেষণের সময় দেখেছি এই সময় ফটোলাইসিস অফ ওয়াটার ঘটে, তাই না? তার মানে কি, যে পানিটা ভেঙে গিয়ে এই আলোক নির্ভর পর্যায়ে উদ্ভিদ মূলের মাধ্যমে যে পানিটা গ্রহণ করলো সেই পানিটা এই আলোক পর্যায়ে ভেঙে গিয়ে অক্সিজেনে পরিণত হয়। তাহলে পানিটা ভেঙে গিয়ে অক্সিজেন হচ্ছে, এর সাথে আরো দুইটা জিনিস তৈরি হচ্ছে, একটা হচ্ছে এটিপি এবং এনএডিপিএইচ। কেন এটিপি তৈরি হচ্ছে? এর কারণ হচ্ছে এটিপি মানেই শক্তি। তাহলে দেখো সূর্যের আলোকে কাজে লাগায়ে আলোক নির্ভর পর্যায়ে এটিপি তৈরি করলো, আর এটিপি মানেই শক্তি। তাহলে এই এটিপিটাকে ব্যবহার করে এখন অন্ধকার পর্যায় হবে C3 অথবা C4। তার মানে কি, যে C3, এই C3 চক্রটা কোথায় হচ্ছে দেখো তো, এটা কি থাইলাকয়েডে হচ্ছে? না, এই C3 চক্রটা কোথায় হচ্ছে? এই থাইলাকয়েডের বাইরে, অর্থাৎ থাইলাকয়েডের বাইরে যে অঞ্চলটা সেটাকে বলা হচ্ছে স্ট্রমা। তাহলে এই স্ট্রমার ভেতরেই এখানে হচ্ছে C3, অর্থাৎ এটা হচ্ছে অন্ধকার পর্যায়, অন্ধকার পর্যায়। ঠিক আছে, তাহলে অন্ধকার পর্যায়ে কি হচ্ছে, এই যে এখানে যে শক্তিগুলা তৈরি হইলো এটিপি এনএডিপিএইচ, যে শক্তিগুলা তৈরি হচ্ছে সেই শক্তিগুলাকে কাজে লাগায় এই যে কার্বন ডাই অক্সাইড যে গ্রহণ করলো উদ্ভিদ পাতার মাধ্যমে, সেই কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন যোগ করে সেটাকে পরিণত করে গ্লুকোজে পরিণত করে, অর্থাৎ C6H12O6। তাহলে দেখো বিষয়টা খুবই সিম্পল। সূর্যের আলো যখন এই ক্লোরোপ্লাস্টের উপরে পড়ে তখন এইখানে এটিপি তৈরি হয় এবং পানি ভেঙে অক্সিজেন তৈরি হয়। এই এটিপিটা এরপরে এই স্ট্রোমার ভেতরে চলে আসে এবং স্ট্রোমার ভেতরে C3 অথবা C4 চক্র ঘটে, এবং C4 চক্রে বা C3 চক্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটাকে গ্লুকোজে পরিণত করা হয়। তাহলে এটাই হচ্ছে সালোক সংশ্লেষণ, তাই না? এবং যখন এই যে এটিপিটা যখন C3 চক্রের মাধ্যমে শর্করা তৈরি করতেছে সেই সময়টাতে কিন্তু আবার সেইখান থেকে শক্তিটা খরচ হয়ে এটিপিটা কিন্তু আবার এডিপিতে পরিণত হচ্ছে। তাহলে এই এডিপিটা আবার আলোক পর্যায়ে গিয়ে আবারও এটিপি হচ্ছে, আবার এই যে এনএডিপি যেটা সেটাও হাইড্রোজেন হারায় এনএডিপি প্লাস তৈরি হচ্ছে। ঠিক আছে, যেটা আবারও আলোক পর্যায়ে গিয়ে, তার মানে কি এই চক্রটা বারবার ঘটতেই আছে। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে সালোক সংশ্লেষণে ক্লোরোপ্লাস্টের ভূমিকা। তো ক্লোরোপ্লাস্ট এটা কিন্তু উদ্ভিদে সবসময় তৈরি হচ্ছে। তো পুরাতন যে ক্লোরোপ্লাস্ট গুলা সেগুলা আস্তে আস্তে প্রতিস্থাপিত হয়, পুরাতন ক্লোরোপ্লাস্ট গুলো নষ্ট হয়ে যায় এবং নতুন ক্লোরোপ্লাস্ট নতুন ভাবে তৈরি হয়। তো যে উদ্ভিদে যত বেশি ক্লোরোপ্লাস্ট তৈরি হবে সে উদ্ভিদে কিন্তু সালোক সংশ্লেষণের হারটা তত বেশি হবে। যত বেশি ক্লোরোপ্লাস্ট তত বেশি সালোক সংশ্লেষণ, তত বেশি খাদ্য তৈরি হবে। আচ্ছা, এবং আরো একটা কথা তোমাদের বই বলা আছে, ক্লোরোফিল। এই ক্লোরোফিলের পরিমাণটা যদি কোনো কারণে বেড়ে যায় সেক্ষেত্রে এনজাইমের স্বল্পতা হয়, আর এনজাইমের স্বল্পতা হইলে তখন সালোক সংশ্লেষণটাও হ্রাস পায়। এই কথাটা মনে রাখো ভাইয়া। তাহলে ক্লোরোফিল হচ্ছে একটা রঞ্জক। তাহলে ক্লোরোফিল যদি বাড়ে কোনো কারণে তার মানে কি এনজাইম হ্রাস পাবে। ক্লোরোফিল যদি বেশি পরিমাণ বেড়ে যায় তাহলে এনজাইম হ্রাস পায়। আর এনজাইম হ্রাস পাইলে সালোক সংশ্লেষণ এটাও হ্রাস পাবে। আশা করি বুঝতে পেরেছো ভাইয়া। তাহলে এই হচ্ছে সালোক সংশ্লেষণে ক্লোরোপ্লাস্টের ভূমিকা। এরপরের ভিডিওতে আমরা সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা নিয়ে আলোচনা করব। তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর শেষে আরো একটা কথা ভাইয়া, তোমাদের
কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমরা যদি উপকৃত হও, তোমরা অবশ্যই লাইক করবা ভিডিওটা, এবং ভিডিওটা তুমি চাইলে তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো। সবাই ভালো থাকো, টাটা।